হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বেসিক লেকচার 2, বেসিক মেডিসিন লেকচার 2। দেখেন, আমরা যখন কোনো পেশেন্টকে কোনো ঔষধ খাওয়াবো, ধরেন এক্সাম্পল, সেটা কোনো ট্যাবলেট হতে পারে, সেটা কোনো সিরাপ হতে পারে, সেটা ক্যাপসুল হতে পারে, সেটা কোনো ইনজেকশন হতে পারে। ইনজেকশনের মধ্যে আবার ক্যাটাগরি আছে, মাসেলে ইনজেকশন আছে, ভেইনে ইনজেকশন আছে, স্কিনের নিচে ইনজেকশন আছে, ভেরিয়াস টাইপস অফ ড্রাগ আছে বা মেডিসিন আছে যেগুলো আমরা মানুষের শরীরে প্রয়োগ করি। এখন এই যে বিভিন্ন রকম ড্রাগ মানুষের শরীরে আমরা প্রয়োগ করছি তার রোগের সুস্থতার জন্য, এখন কোন ড্রাগ কিভাবে কাজ করে বা একটা ড্রাগ শরীরে প্রয়োগ করার পর সেটা কিভাবে কাজ করে, তার প্রপার মেকানিজম অফ অ্যাকশন কি, কোন প্রসেসে সে কাজ করে, সেই বিষয়গুলো আমরা দেখব। বাবা, আমরা সবাই একটু মিউট করে রাখি, হ্যাঁ মিউট করে রাখি, আর সবাই নিজেদের ক্যামেরাগুলো বন্ধ রাখবো, কেউ ক্যামেরা অন করবেন না, সবাই নিজেদেরকে মিউট করে রাখেন। আমি মিউট করে দিয়েছি অলরেডি, কেউ মাইক্রোফোন অন করবেন না। তো দেখেন, ধরেন একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়াইছেন কোনো পেশেন্টকে, কোনো পেশেন্ট কোনো একটা ইনফেকশন নিয়ে এসেছে, কোনো পেশেন্ট তার শরীরে কোনো না কোনো একটা ইনফেকশন নিয়ে এসেছে, হতে পারে সেটা টাইফয়েড জ্বর, হতে পারে ডায়রিয়া, যে কোনো একটা সমস্যা নিয়ে এসেছে। ধরেন তাকে আমরা কি করেছি, ট্যাবলেট জিম্যাক্স 500 মিলিগ্রাম অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক খাওয়াইছি। দেখেন, এই যে একটা পেশেন্টকে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিলাম, একটা ট্যাবলেট দিলাম, ঠিক আছে, একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ালাম, এটা প্রথমে ওই পেশেন্টের, শুধু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট না, যে কোনো ট্যাবলেট যখন কোনো পেশেন্টকে খাওয়াবো, সেটা প্রথমে ওই পেশেন্টের পাকস্থলিতে যাবে, স্টমাকে যাবে। পাকস্থলিতে যেয়ে পাকস্থলিতে কিছু ডাইজেস্টিভ মানে জুস আছে, যেমন কিছু পানি আছে, তারপরে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। পাকস্থলিতে খুব শক্তিশালী একটা অ্যাসিড থাকে যেটার নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই পাকস্থলীর পানি, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন নামক এনজাইম আছে। তো এই বিশেষ করে এই অ্যাসিডটা যেটা করে কি, ওই ট্যাবলেটটাকে ডিসইন্টিগ্রেশন করবে। অ্যাসিড কি করবে, ট্যাবলেটটাকে ডিসইন্টিগ্রেশন করবে, ভেঙে ফেলবে। দেখেন, আপনি পেশেন্টকে খাওয়ালেন ট্যাবলেট, সেটা পাকস্থলীতে যে ডিসইন্টিগ্রেশন হলো, অর্থাৎ ভেঙে গেল। এরপর পাকস্থলীর বিভিন্ন তরল পদার্থের সংস্পর্শে এসে, পাকস্থলীতে পানি আছে, অ্যাসিড আছে, বিভিন্ন রকম এনজাইম আছে, বিভিন্ন রকম তরল পদার্থ আছে, সেই তরল পদার্থের সঙ্গে মিক্স হয়ে ট্যাবলেটটা কিন্তু ডিজলভ হয়ে যাবে, ডিজলিউশন হবে, তরল হয়ে যাবে। তাহলে খাওয়ালাম আমরা ট্যাবলেট, সেটা কি হয়ে গেল, লিকুইড হয়ে গেল, তরল হয়ে গেল। এরপর দেখেন, আমাদের পাকস্থলী থেকে যখন ট্যাবলেটটা ডিজলিউশন হবে, তরল হবে, হয়ে মূল মেডিসিনটাকে আমাদের পাকস্থলী থেকে আমাদের শরীর অ্যাবজর্ব করবে, শোষণ করে আমাদের সিস্টেমিক সার্কুলেশন, অর্থাৎ আমাদের শরীরের যে রক্ত প্রবাহ, তার মধ্যে কিন্তু মেডিসিনটাকে নিয়ে নেবে। এই যে একটা মেডিসিন, একটা ট্যাবলেট খাওয়ালাম, যে কোনো একটা ট্যাবলেট খাওয়াইছি পেশেন্টকে তার অসুস্থতার জন্য, সেই ট্যাবলেটটা খাওয়ার পর খাওয়ালাম আস্ত একটা ট্যাবলেট, সেটা পাকস্থলীতে যেয়ে পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করলো, ওই ট্যাবলেটটাকে ভেঙে ফেললো। তারপরে কি হলো, পাকস্থলীর বিভিন্ন রকম তরল পদার্থের সঙ্গে সেই ট্যাবলেটটা মিক্স হয়ে লিকুইড হয়ে গেল, তরল হয়ে গেল, শরবতের মতো হয়ে গেল। তারপরে পাকস্থলী থেকে ওই মূল মেডিসিনটা অ্যাবজর্পশন হবে, শোষণ হয়ে সেটা সিস্টেমিক সার্কুলেশন, শরীরের যে রক্ত প্রবাহ, শরীরের এই রক্ত প্রবাহের মধ্যে কিন্তু ওই ড্রাগটা বা ওই মেডিসিনটা ঢুকে পড়বে। যখন ওই ড্রাগটা রক্তের মধ্যে ঢুকলো, রক্তের মধ্যে চলে আসলো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে ব্লাড কিন্তু বসে থাকে না, ব্লাড বা রক্ত পুরো শরীর চলাচল করে। তাহলে ব্লাডের সঙ্গে ওই মেডিসিনটা পুরো শরীর ছড়িয়ে যাবে। এই ছড়িয়ে পড়াকে বলা হয় ডিস্ট্রিবিউশন, ছড়িয়ে পড়া বা ছড়িয়ে যাওয়া। এই যে রক্তের মধ্যে মেডিসিনটা ঢুকে, ব্লাডের মধ্যে মেডিসিনটা ঢুকে পুরো শরীর ছড়িয়ে গেল, এই ছড়িয়ে পড়ার পর কিন্তু প্রধান কাজটা শুরু। মেডিসিনটা ধরেন যদি সেটা অ্যান্টিবায়োটিক হয়, যেমন ধরেন এই যে এখানে লেখা আছে জিম্যাক্স অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, এইটা কি করবে,
শরীরের আনাচে কানাচে ছড়িয়ে যাবে রক্তের মাধ্যমে, যে শরীরের চিপাচাপাই লুকায়িত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে শরীর থেকে বের করে দেবে। বিনিময়ে আল্লাহর রহমতে আমরা সুস্থ হব। এটা যদি জ্বরের ওষুধ হয় আমাদের জ্বর কমাবে, এটা যদি গ্যাসের ওষুধ হয় গ্যাস কমাবে। এইভাবে বিভিন্ন রকম ওষুধ, ব্যথার ওষুধ হয় ব্যথা কমাবে, বিভিন্ন রকম ঔষধ তারা কিন্তু এই যে যখন রক্তের মধ্যে প্রবেশ করলো তারপরে কিন্তু মূলত কাজটা শুরু হয় এ আর কি। তারপরে কি হবে দেখেন, মেডিসিনটা রক্তের মধ্যে প্রবেশ করে কি হলো, পুরো শরীর ছড়িয়ে গেল, এটাকে বলছি ডিস্ট্রিবিউশন। ছড়িয়ে যাবে, কাজ করবে, তারপরে ধাপে ধাপে মেডিসিনগুলো আমাদের লিভারে যাবে, আমাদের কলিজার মধ্যে ঢুকবে। হ্যাঁ, কলিজার মধ্যে ঢুকবে, লিভারে যেয়ে সেটা মেটাবলিজম হবে। মেটাবলিজম কথার অর্থ হচ্ছে বাবা বিপাক ক্রিয়া। অ্যাক্টিভ মেডিসিন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সক্রিয় মেডিসিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। এই বের হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এক্সক্রিশন, শরীর থেকে বের হয়ে যাওয়া। খেয়াল করে দেখেন, আপনি যদি এখানে একটা ট্যাবলেটও একটা ক্যাপসুলও খাওয়ান, ক্যাপসুলও কিন্তু পাকস্থলীতে যে ডিসইন্টিগ্রেশন হবে, অর্থাৎ ভেঙে যাবে, তারপর ডিসলিউশন হবে, লিকুইড হবে, তরল হবে, তারপর ওটা অ্যাবজর্পশন হবে, শোষণ হবে, হয়ে রক্তে চলে যাবে, রক্তে গিয়ে ডিস্ট্রিবিউশন হবে, পুরো শরীর ছড়িয়ে যাবে, কাজ করবে, তারপরে ধাপে ধাপে মেটাবলিজম হবে, লিভারে যে অ্যাক্টিভ মেডিসিনটা ইনঅ্যাক্টিভ হয়ে নিষ্ক্রিয় হয়ে তারপরে প্রস্রাব পায়খানার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে। বেশিরভাগ মেডিসিন আমাদের ইউরিন প্রস্রাবের মাধ্যমে বের হয়, তারপরে স্টুল পায়খানার মাধ্যমে বের হয়, কিছু কিছু মেডিসিন আমাদের থুতুর মাধ্যমে বের হয়, ব্রেস্ট মিল্কের মাধ্যমে বের হয়, ঘামের মাধ্যমে বের হয়, বিভিন্নভাবে বের হয়। তবে প্রধানত মেডিসিনগুলো আমাদের শরীর থেকে দুই রাস্তা দিয়ে বের হয়, প্রস্রাব এবং পায়খানা, ইউরিন এবং স্টুল। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে যে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার, যে এই যে একটা মেডিসিন একটা পেশেন্টের শরীরে প্রবেশ করলো, করে রোগের বিরুদ্ধে কাজ করলো, পেশেন্ট সুস্থ হলো, মেডিসিনটা বের হয়ে যাচ্ছে শরীর থেকে, কিন্তু এই যে সক্রিয় মেডিসিনটা লিভারে গিয়ে নিষ্ক্রিয় হয়ে কেন শরীর থেকে বের হচ্ছে? এটা তো ওই অবস্থায় বের হতে পারতো। এই প্রশ্নটা কিন্তু আপনারা মনে মনে চিন্তা করতে পারেন যে একটা মেডিসিন শরীরে ঢুকলো, কাজ করলো, সেটা লিভারে গিয়ে নিষ্ক্রিয় হয়ে, মেটাবলিজম হয়ে নিষ্ক্রিয় হয়ে শরীর থেকে বের হয়ে যাচ্ছে কেন? ওয়াই? তো দেখেন বাবা, যে আমরা কিন্তু সবাই মহান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। যারা হিন্দু আছেন তারা হয়তো ভগবানে বিশ্বাস করেন, যারা আমরা মুসলমান আছি মহান আল্লাহর প্রতি বিশ্বাস করি। দেখেন, মহান সৃষ্টিকর্তা যখন, মহান আল্লাহ তাআলা যখন আমাদের তৈরি করেছেন বাবা, আমাদের কোন ক্ষেত্রে কি প্রবলেম হবে উনি কিন্তু আগে থেকেই সেটা জানেন। জানেন বলেই এমন একটা মেকানিজম আমাদের শরীরে দিয়েছেন, যে মেকানিজমে আমরা শতভাগ নিরাপদ। খেয়াল করে দেখেন যে একটা পেশেন্ট, সে কি হয়েছে, তার ডায়রিয়া হয়েছে, বা তার টাইফয়েড জ্বর, বা তার কি টনসিলাইটিস হয়েছে, যে কোনো একটা রোগ হয়েছে, তাকে আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়েছেন। এই অ্যান্টিবায়োটিকটা শরীরে কাজ করার পর এই মেটাবলিজম হয়ে, বিপাক হয়ে যদি নিষ্ক্রিয় না হয়ে অকেজো না হয়ে শরীর থেকে বের হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন সেটা আমাদের প্রস্রাব পায়খানার মাধ্যমে প্রকৃতিতে ছড়িয়ে যাবে, সেটা নদীর পানিতে মিশবে অ্যান্টিবায়োটিকগুলো, সেটা জমিতে চলে যাবে মলের মাধ্যমে। যে আমরা যে ফসল করব, যে ফসল খাবো, আমরা খাচ্ছি মানে সবজি, পটল ভাজা, তার মধ্যে দেখবেন অল্প অল্প করে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে ঢুকবে। আমরা খাবো ভাত, ভাতের মধ্যে অ্যান্টিবায়োটিক চলে আসবে। আমরা যা খাবো, যে শাকসবজি খাবো, যে শস্য খাবো, যেটা খেয়ে আমরা বেঁচে থাকবো, মানুষ নামক প্রাণী আমরা, তো যেটাই খাই তার মাধ্যমে কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো অল্প অল্প করে আমাদের শরীরে ঢুকতে পারে। যদি ওই অ্যান্টিবায়োটিকটা সক্রিয় অবস্থায় শরীর থেকে বের হয়ে যায়, তখন কি হবে বাবা, আমাদের শরীরে কিন্তু গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া, দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া এবং মন্দ ব্যাকটেরিয়া। তো শরীরের সমস্ত ব্যাকটেরিয়া, ভালো মন্দ সবার কাজ একটাই, শরীরে যে খাবারই খাবো সেটা হজমে সহযোগিতা করবে, খাবার থেকে ভিটামিন তৈরিতে সহযোগিতা করবে, ঠিক আছে, আমাদের পেটকে ভালো রাখার কাজ করে কিন্তু ব্যাকটেরিয়া। কিন্তু আবার যেগুলো গুড ব্যাকটেরিয়া আছে, ভালো ব্যাকটেরিয়া, ওগুলো শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে অনেক সময় খেয়ে ফেলে, মেরে ফেলে, খেয়ে ফেলে আমাদের সুস্থ রাখে আর কি। আমরা মাথা থেকে পা পর্যন্ত যত মানুষ, তার থেকে অনেক বেশি আছে আমাদের ব্যাকটেরিয়া, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত যত কোষ আছে আমাদের শরীরে, তার থেকে নিম্নে 10 গুণ, অনেক গবেষণা বলছে প্রায় 100 গুণ আছে ব্যাকটেরিয়া আমাদের শরীরে। বেশিরভাগ ব্যাকটেরিয়া আমাদের পেটে বাস করে, আমাদের চামড়ার নিচে বাস করে। ব্যাকটেরিয়া
আছে বলেই আমরা আমাদের খাবার সহজে হজম হচ্ছে, আমরা সুস্থ আছি, আমরা বিভিন্ন রকম ভিটামিন তৈরি হচ্ছে খাবার থেকে। আল্লাহ তাআলা যা দিয়েছেন আমাদের শরীরে সবই আমাদের মঙ্গলের জন্য। কিন্তু ঘটনা হচ্ছে বাবা, আমাদের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে, যেটা বলছিলাম, গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া। দুঃখের বিষয় হলো এটা, এই যে অল্প অল্প করে অ্যান্টিবায়োটিক আমরা শাকসবজির মধ্যে খেয়ে ফেলবো নিজের অজান্তেই, তখন কি হবে দেখেন, তখন কিন্তু ওই অ্যান্টিবায়োটিক নামক কেমিক্যালটাকে কিন্তু শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো চিনে ফেলবে। চিনে ফেলে ওরা যেটা করবে, পরবর্তীতে যখন আপনার শরীরে কোনো রোগ ছড়াবে, তখন ওই জাতীয় অ্যান্টিবায়োটিক আপনার শরীরে আর ভালো কাজ করবে না। কারণ আপনার শত্রু যদি আপনার ক্ষমতা আগে থেকে জেনে ফেলে, তাহলে কিন্তু ডেফিনেটলি সে প্রোটেকশন নিয়ে নেবে, বা সে এমনভাবে কাজ করবে, এমন ছদ্মবেশ ধরবে যেন আপনি তাকে চিনতে না পারেন, সে কিন্তু আপনার ক্ষতি করে দেবে। তো যখন আমরা কোনো অ্যান্টিবায়োটিক খাই, সেটা কিন্তু একটা নির্দিষ্ট ডোজে খাই। যে কি হয়েছে, পেশেন্টের টাইফয়েড ফিভার, ঠিক আছে, সকালে একটা রাতে একটা জিম্যাক্স খান, 5 দিন খান, 7 দিন খান, ঠিক আছে, বা খুবই কম সমস্যা, প্রতিদিন একটা করে 5 দিন খান। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে আপনি যদি মানে অ্যান্টিবায়োটিকটা ভাতের মধ্যে অল্প একটু খেয়ে ফেলেন, কারণ কি হয়েছে, জমিতে যে সার দেওয়া হয়েছে বা জমিতে যে পানি দেওয়া হয়েছে, তার মধ্যে অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটা ছিল, মানুষের মলমূত্রের সঙ্গে মিশে, নদীর পানিতে মিশে জমিতে চলে আসছে। ওই খুব কিঞ্চিত পরিমাণ অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে ঢুকবে, যেটা আমাদের শরীরের জীবাণুর বিরুদ্ধে তো তেমন কোনো কাজই করতে পারবে না, উল্টো আমাদের শরীরের ক্ষতিকর জীবাণুগুলো ওই অ্যান্টিবায়োটিকটিকে চিনে ফেলবে। পরবর্তীতে ওই ব্যাকটেরিয়াগুলো করে কি, তাদের সেল ওয়াল বা কোষ প্রাচীর পরিবর্তন করে ফেলে। পরবর্তীতে সেম অ্যান্টিবায়োটিক যখন আমরা কোনো অসুস্থতার জন্য খাবো, দেখা যাচ্ছে আর ওগুলো কাজ করে না ওই ব্যাকটেরিয়া এগেনিস্টে। সব মিলিয়ে তাহলে কি হচ্ছে, অ্যান্টিবায়োটিকের এগেনিস্টে ব্যাকটেরিয়াগুলো বিজয়ী হয়ে যাচ্ছে, ফাইনালি কিন্তু আমরা মানবজাতি ধ্বংস হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তিনি কিন্তু এটা জানেন বিধায় আমরা খাচ্ছি সক্রিয় মেডিসিন, সেটা আমাদের লিভার, আমাদের কলিজার মধ্যে ঢুকে সেটা নিষ্ক্রিয় হয়ে শরীর থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে। কি নিখুঁত একটা মেকানিজম মহান সৃষ্টিকর্তা আমাদের শরীরে দিয়েছেন। ধন্যবাদ। একজন বলছেন স্যার ক্যামেরা অন হলে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা। তো এ হলো কথা। তাহলে আমি এখন আপনাদের পরিশেষে আরো কিছু কথা বলি। কেউ আমাকে বলতে পারে, স্যার ট্যাবলেট ক্যাপসুল কিভাবে কাজ করে বুঝলাম, সিরাপ কিভাবে কাজ করে একটু জেনে নেই। দেখেন বাবা, সিরাপ কিন্তু লিকুইড ডোজেস ফর্ম। সিরাপ কিন্তু আমাদের কি বলা যায় যে ডিসইন্টিগ্রেশন করার, মানে পাকস্থলীতে যে ডিসইন্টিগ্রেশন হওয়ার কোনো প্রয়োজন নাই, ওটা তো তরল অবস্থায় আছে। সিরাপকে ডিসলিউশন করারও প্রয়োজন আছে, লিকুইড করারও প্রয়োজন আছে, লিকুইড হয়েই আছে। যখন আমরা সিরাপ খাওয়াবো পেশেন্টকে, সিরাপটা পাকস্থলীতে যাওয়া মাত্র সরাসরি কিন্তু ওটা অ্যাবজর্পশন হতে থাকবে, হয়ে আমাদের মানে রক্তে ঢুকবে, সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে দ্রুত কাজ করবে। ট্যাবলেট ক্যাপসুলের থেকে সিরাপ দ্রুত কাজ করবে। বাট এখানে কথা আছে, সিরাপগুলোতে ঔষধের পরিমাণ খুব কম থাকে। এগুলো মূলত শিশু বা বৃদ্ধদের জন্য, যারা ট্যাবলেট খেতে পারে না, ঠিক আছে। কারণ ধরেন যে 500 মিলিগ্রাম একটা জিম্যাক্স ট্যাবলেট, দেখা যাচ্ছে ছোট 1 বোতল সিরাপের যে শক্তি, ওই ট্যাবলেটের সেই শক্তি। আমরা মানুষরা যে ধরেন দিনে 2টা, 5 দিন, 7 দিন এই জিম্যাক্স কথার কথা যদি খাই, তাহলে 7 দিনে 14 বোতল সিরাপ খাওয়া লাগবে। এটা কিন্তু পসিবল না, এটা মানে আমাদের জন্য বিব্রতকর ঝামেলা। ট্যাবলেট বা ক্যাপসুল মানে মানুষের চিকিৎসার জন্য বেটার ডোজেস ফর্ম। বাট শিশু বা বৃদ্ধ যাদের ডোজ কম লাগে, বিশেষ করে শিশুদের, সেই ক্ষেত্রে আমরা সিরাপগুলো ইউজ করে থাকি। তবে ট্যাবলেট ক্যাপসুলের থেকে সিরাপ একটু দ্রুত কাজ করবে। যদি সিরাপ লিকুইড ডোজেস ফর্ম, সরাসরি পাকস্থলীতে যে অ্যাবজর্পশন হয়ে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ঢুকবে, রক্তের মধ্যে ঢুকে পুরো শরীর ছড়িয়ে যায়, কাজ করবে, পরে ধাপে ধাপে মেটাবলিজম হবে, নিষ্ক্রিয় হয়ে শরীর থেকে বের হয়ে যাবে প্রস্রাব পায়খানার মাধ্যমে। তাহলে ট্যাবলেট ক্যাপসুল সিরাপের কাজ বুঝলাম। সাপোজিটরি কিভাবে কাজ করবে, যেটা পায়খানার রাস্তায় ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পায়খানার রাস্তায় বা মলদ্বারে যে সাপোজিটরি ইউজ করি, ওগুলোও ট্যাবলেট ক্যাপসুলের থেকে একটু দ্রুত কাজ করবে এবং বেটার কাজ করে। যেমন ধরেন আমরা যখন কোনো সাপোজিটরি আমরা পায়খানার রাস্তায় পেশেন্টকে ব্যবহার করতে বলি, তখন ওটা কিন্তু ওই মলদ্বারে যে ওটা কি বলে, ডিসলিউশন তো হবে না, ওটা মূলত মলদ্বারের টেম্পারেচারে গলে যায়, সরাসরি অ্যাবজর্পশন হয়।
মানে ওই ডিসইন্টিগ্রেশন আগে একটু ভেঙে যায়, মানে গলে যাওয়া, গলে যে ওটা ডিজলিউশন হয় না, সরাসরি ওখান থেকে অ্যাবজর্পশন হয়, শোষণ হয়ে আমাদের সেল ওয়াল ক্রস করে করে মেডিসিনটা আমাদের রক্তের মধ্যে চলে আসে। তো যে কারণে ইমার্জেন্সি প্রয়োজনে আমরা ইনজেকশনের বিকল্প হিসেবে আমরা সাপোজিটরি ইউজ করে থাকি। মোটামুটি ব্যথানাশক সাপোজিটরি বা গুলো মোটামুটি আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি, যেমন ভল্টালিন সাপোজিটরি আছে, বা নাপা বা এই সাপোজিটরি, প্যারাসিটামল সাপোজিটরিগুলো আমরা জ্বরের জন্য ব্যবহার করছি। তো আচ্ছা, এখন বাবা, এখন প্রশ্ন হতে পারে যে স্যার, যে আমরা যদি মাসেলে ইনজেকশন করি, মাংসে ইনজেকশন করি, সেটা কি করবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো ইনজেকশন ট্যাবলেট বা ক্যাপসুলের থেকে দ্রুত কাজ করে। ট্যাবলেটের থেকে ক্যাপসুল দ্রুত কাজ করে, ক্যাপসুলের থেকে সিরাপ দ্রুত কাজ করবে, ট্যাবলেট ক্যাপসুল সিরাপের থেকে সাপোজিটরি দ্রুত কাজ করবে, আর সাপোজিটরি থেকে ইনজেকশন দ্রুত কাজ করবে। এখন ইনজেকশন দ্রুত কাজ করার জন্য মোটামুটি 3 ধরনের ইনজেকশনকে আমরা টার্গেট করতে পারি। যেমন ধরেন মাসেল ইনজেকশন, ইন্ট্রামাসকুলার, আমরা মাংসপেশিতে যে ইনজেকশনটা করি। তো মাসেল ইনজেকশন করলে সেখান থেকে গভীর মাসেল থেকে ডিপ মাসেলে কোনো ইনজেকশন করলাম, সেখান থেকে মেডিসিনটা অ্যাবজর্ব হয়ে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ঢোকে। এক্ষেত্রে হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, মোটামুটি দ্রুত কাজ হয়, ভালো কাজ হয়। তো আমরা যদি মানে সাবকিউটেনিয়াস ইনজেকশন করি, চামড়ার নিচে ইনজেকশন করি, যেমন ধরেন ইনসুলিন নেওয়া হয়, হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টরা যে ইনসুলিন ব্যবহার করে, তো চামড়ার নিচে ইনসুলিন যেটা আমরা ব্যবহার করছি বাবা, ওটাকে বলা হয় সাবকিউটেনিয়াস রুট। হ্যাঁ, তো চামড়ার নিচে যখন কোনো ইনজেকশন ব্যবহার করা হয়, চামড়ার নিচে প্রচুর ফ্যাট থাকে। হ্যাঁ, ওই ফ্যাটগুলোর কারণে মেডিসিনটা কিন্তু দ্রুত রক্তে পৌঁছাতে পারে না। চামড়ার নিচে ইনজেকশন দেওয়ার প্রধান অর্থই হচ্ছে যে আমরা চাচ্ছি মেডিসিনটা অল্প অল্প করে রক্তে ঢুকুক, দীর্ঘমেয়াদী কাজ করুক, আস্তে আস্তে কাজ করুক। যেমন ইনসুলিন যদি সরাসরি রক্তে দেই, তাহলে দ্রুত গ্লুকোজ লেভেল কমে যে হাইপো হয়ে পেশেন্ট মারা যেতে পারে। আমরা চামড়ার নিচে দিচ্ছি, অল্প অল্প করে ইনসুলিন অ্যাবজর্পশন হয়ে, শোষণ হয়ে রক্তের মধ্যে প্রবেশ করে দীর্ঘ সময় আমাদের রক্তের গ্লুকোজ লেভেলটাকে ইনসুলিন নিয়ন্ত্রণ করে। কিন্তু ইনসুলিনকে যদি আমরা মাংসে দিই, দ্রুত রক্তে চলে যাবে, রোগীর বিপদ হতে পারে। ইনসুলিনকে আমরা ভেইনে দিই, যদি শিরায় দিলে তো সাথে সাথে কাজ শুরু, কিন্তু মানে শিরায় ইনজেকশন করা মানে ইনস্ট্যান্ট কাজ শুরু। হ্যাঁ, উইদিন 1 মিনিট কাজ শুরু হয়ে যাচ্ছে। বাট শিরায় ইনজেকশনগুলো মানে কখনো কখনো অ্যালার্জিক প্রবলেম ক্রিয়েট করে বেশি। একমাত্র মানে সিভিয়ার মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন না হওয়া পর্যন্ত আমরা শিরায় কোনো ইনজেকশন বা স্যালাইন প্রয়োগ করি না। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো কখনোই শিরায় দেওয়া যাবে না, যেমন ইনসুলিনের কথা বলছে, এটা কিন্তু অলওয়েজ চামড়ার নিচেই দিতে হবে, কারণ আমরা শিরা পথে দিলে কিন্তু রোগীর ক্ষতি হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে মাংসে ইনজেকশন বা চামড়ার নিচে ইনজেকশন বা শিরাপথে ভেইনে ইনজেকশন, এই তিনটার মধ্যে কোনটা দ্রুত কাজ করবে? ভেইনে ইনজেকশন দ্রুত কাজ করবে, সাথে সাথে কাজ। মাংসে ইনজেকশন হয়তো 5-10 মিনিট সময় নেবে, আর যেটা চামড়ার নিচে সাবকিউটেনিয়াস, সেটা হয়তো আরো 10 মিনিট সময় নেবে। সে মানে খুব স্লো কাজ করবে। আমরা যে ঔষধগুলো মানে স্লো কাজ করুক চাচ্ছি, সেগুলো আমরা চামড়ার নিচে দেই, যেন ধীরে 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 মেডিসিনটা রক্তে পৌঁছে লং টাইম ধরে ইফেক্ট পাওয়া যায়। তাহলে দেখেন, ওভারঅল পুরো আলোচনাটাকে যদি আমি সংক্ষেপে নিয়ে আসি বাবা, যে আজকের আলোচনা ছিল হচ্ছে বেসিক মেডিসিন লেকচার 2। এখানে আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে যে কোনো একটা ড্রাগ মানে তো ঔষধ, যে কোনো একটা ড্রাগ আমরা যখন কোনো মানুষকে তার অসুস্থতার জন্য প্রয়োগ করব, সেটা ট্যাবলেট হোক, ক্যাপসুল হোক, সিরাপ হোক, সাপোজিটরি যেটাই হোক না কেন, সেটা কিভাবে শরীরে কাজ করে, কোথায় থেকে কোথায় যায়, কিভাবে সেটা বের হয়ে যায়, আমরা কিন্তু পুরো বিষয়টা আমরা জানলাম ইনশাল্লাহ। বাবা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কথা কি খুব দ্রুত হচ্ছে? ওকে, ধন্যবাদ। পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ডিংটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বেসিক মেডিসিনের এই শর্টকাট আলোচনাটা শেষ। আমরা আজ থেকে টোটাল মেডিসিন ক্লাসটা শুরু করে দেব। আমরা প্রথমে পেইন কিলার পড়ব, ব্যথানাশক ঔষধগুলো সম্পর্কে জানবো, তারপর গ্যাসের ঔষধ, তারপর অ্যান্টিবায়োটিক, এভাবে ধাপে 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 হিউম্যান বডিতে ইউজড বিভিন্ন রকম মেডিসিনের সঙ্গে আমরা পরিচিত হব। ঠিক আছে? সো আজ থেকে ক্লাস শুরু হবে পেইন কিলারের ক্লাসটা। পেইন কিলারের আমার
মানে পেইন কিলার বা ব্যথানাশক ঔষধের ক্লাসটাতে আমার একটু 2-3 সপ্তাহ সময় লাগে। অনেক বড় চ্যাপ্টার, মেইন গুরুত্বপূর্ণ ব্যথার ঔষধগুলোর সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দেব। তো আজ থেকে আমরা পেইন কিলারের ক্লাসটা শুরু করে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিউম্যান বডিতে ভেরিয়াস টাইপস অফ পেইন কিলার আমরা ইউজ করে থাকি। তো আমরা সেই পেইন কিলারগুলোর সঙ্গে পরিচিত হব। দেখেন, এই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যানালজেসিক ড্রাগস। অ্যানালজেসিক কথার অর্থ হচ্ছে ব্যথানাশক। অ্যানালজেসিক ড্রাগস কথার অর্থ হচ্ছে ব্যথানাশক ঔষধ, বা এটাকে পেইন কিলারও বলা হয়। তবে আপনারা পেইন কিলার না বলে আপনারা অ্যানালজেসিক ড্রাগস কথাটা ইউজ করবেন, কারণ অ্যানালজেসিক শব্দটা 70। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা নতুন আছেন তারা আজকে ক্লাস করেন, আগামীকাল ক্লাস করে একটু ভর্তির সিদ্ধান্তটা নিয়ে নিয়েন। আমাদের ভর্তি প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের প্রোগ্রামটা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত প্রোগ্রাম। আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে কেয়ার গিভিং। এটা মূলত একটা পল্লী চিকিৎসক কোর্স গভর্নমেন্টের, কিন্তু গভর্নমেন্ট কেয়ার গিভিং শব্দটি ইউজ করছে এই কারণে বাবা, এই কেয়ার গিভিং সার্টিফিকেটটা সারা বিশ্বে গ্রহণযোগ্য, পৃথিবীর সব দেশে গ্রহণযোগ্য। বাংলাদেশের কেউ অন্যভাবে নেবেন না। যে অনেক বড় বড় প্রফেশনাল প্রোগ্রাম আছে, সেগুলোর হয়তো চাহিদা নেই। মন খারাপ করবেন না, আমাদের দেশ থেকে এমবিবিএস চায় না, আমাদের দেশ থেকে নার্স চাচ্ছে, কেয়ার গিভার চাচ্ছে উন্নত রাষ্ট্রের দেশগুলো আর কি। সেটা মানে কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন। তো খুব ভালো একটা প্রোগ্রাম এটা। তো এই কেয়ার গিভিং সার্টিফিকেটটা নিয়ে অ্যাজ এ কেয়ার গিভার বা প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান আপনি উন্নত রাষ্ট্রগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নিজের কর্মসংস্থান বা সেটেল হওয়ার জন্য চেষ্টা করতে পারবেন। এর অনেক বেটার একটা গ্রহণযোগ্য প্রোগ্রাম। যেহেতু গভর্নমেন্ট সার্টিফিকেট পাবেন, ইনশাল্লাহ সব জায়গায় সাদরে গ্রহণ করবে আপনার সিভিটা। পাশাপাশি আপনাদের মাঝে অনেকে আছেন যে দেশের মধ্যে বৈধভাবে একজন প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে বা পল্লী চিকিৎসক হিসেবে করে খেতে চান। বাজারে যত পল্লী চিকিৎসক প্রোগ্রাম আছে ম্যাক্সিমামই হচ্ছে বিভিন্ন বেসরকারি মানে প্রতিষ্ঠানের বা সংস্থার প্রোগ্রাম। তো কিন্তু বাবা, এই প্রোগ্রামটা সরাসরি গভর্নমেন্ট প্রোগ্রাম হওয়াতে আপনি আপনার ছবি সহ ডিটেলস বাংলাদেশ সরকারের কারিগরি বোর্ডের সার্ভারে থাকবে, শো করবে। গভর্নমেন্টের সরকারি সার্ভারে নিজের ডিটেলস থাকা মানে আপনার কিন্তু শক্তিটা বেশি। পাশাপাশি সরকারিভাবে আপনি নিবন্ধন পাবেন একজন প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান বা কেয়ার গিভার হিসেবে। একটা বৈধ গভর্নমেন্ট সার্টিফিকেট পাবেন এই কোর্সের মাধ্যমে, যেটা নিয়ে নিজ এলাকায় বুক ফুলে একজন পল্লী চিকিৎসক পদমর্যাদায় কাজ করবেন। বাবা, বিষয়টা হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো কি যে দুইটা। প্রথম কথা, কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা, একটু ভালো শিখে দেশে বিদেশে যেখানেই থাকেন আপনারা যেন বুক ফুলে করে খেতে পারেন সুন্দরভাবে, সেটা। আর আরেকটা হচ্ছে বৈধ স্বীকৃতি, একটা গভর্নমেন্ট প্রোগ্রাম, গভর্নমেন্ট সার্টিফিকেট, যেটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে, ইনশাল্লাহ টার্নিং ইস্যু হিসেবে কাজ করবে। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনো ভর্তি হননি ভর্তি হয়ে যাবেন। তো আমাদের প্রোগ্রামের ফি হচ্ছে 19,500, প্রতি মাসে 3,000 করে করে দিয়ে 6 মাসে টাকা পরিশোধ করবেন। আর্থিক সমস্যা হলে 2-1 মাস বেশি সময় লাগলে জানাবেন, দেখব। তো আপনাদের সেশন জানুয়ারি টু জুন, আগামী জুন জুলাইয়ের দিকে আপনাদের বোর্ড ফাইনাল পরীক্ষা হবে। ক্লাস আপনারা অনলাইনে করবেন, শুধুমাত্র কোর্সের শেষে 2 দিনের জন্য আসতে হবে বগুড়াতে, শুক্র শনি। এসে আমরা হাতে কলমে সমস্ত প্র্যাকটিক্যালগুলো শেখাবো, শিখে বোর্ডের একটা ফাইনাল পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে চলে যাবেন। পরীক্ষার 3 মাস পরে বোর্ডের রেজাল্ট হয়, এটা সরকারি নিয়ম, কারিগরি বোর্ডের প্রোটোকল। 3 মাস, অনেক সময় 2 থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট হবে।
রেজাল্ট হওয়া মাত্র অ্যাজ এ প্রিন্সিপাল আমি আপনাদের টেস্টিমোনিয়াল দেবো, সেটা দিয়ে আপনারা আপনাদের কর্মসংস্থান শুরু করবেন। শুরু করতে করতে রেজাল্ট হওয়ার 2-3 মাসের মধ্যে বোর্ড থেকে সার্টিফিকেট আসবে, যেটা দিয়ে আপনারা আপনাদের পরের ধাপে ওইটা দিয়ে দেশের বাইরে অ্যাপ্লাই করা বা যা কিছু সমস্ত কিছু সম্ভব। তবে যে টেস্টিমোনিয়ালটা দেবো এটা দিয়েও দেশের বাইরে অ্যাপ্লাই করা যাবে, কারণ অ্যাপ্লাই করতে করতে তো গভর্নমেন্ট সার্টিফিকেটটাই চলে আসবে ইনশাল্লাহ। আর আগামী মাস ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে আপনাদের সরকারিভাবে রেজিস্ট্রেশন হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। এই প্যাচাল বহুত পারছি, আমি আর গভীরে যেতে চাই না। তো প্রয়োজনে ক্লাসের শেষে আবার বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো যারা ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যান, না হলে এই সেশন মিস, একটা সেশন মিস হওয়া মানে মিনিমাম 1 বছর পিছিয়ে যাবেন। কারণ জুন জুলাই পরীক্ষা হলে রেজাল্ট হতে 2-3 মাস, সার্টিফিকেট পেতে 2-3 মাস, তার মানে এবছরের শেষে সার্টিফিকেট পাবেন। সো দেরি হওয়া মানে আবার 1 বছর পিছিয়ে যাওয়া। তো এনিওয়ে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা বলছিলাম যে যখন কোনো ব্যথানাশক ঔষধ নিয়ে কাজ করবেন, কথা বলবেন কোনো পেশেন্টের সাথে, ডেফিনেটলি পেইন কিলার শব্দটা ইউজ করা যায়, বাট পারফেক্ট না। স্মার্ট হচ্ছে অ্যানালজেসিক, কারণ চিকিৎসকরা অ্যানালজেসিক শব্দটা বেশি লাইক করে। সো ইটস এ অ্যানালজেসিক ড্রাগ, নট পেইন কিলার, ইটস এ অ্যানালজেসিক ড্রাগ। এটা ব্যথানাশক ঔষধ। অ্যানালজেসিক শব্দটা একটু স্মার্ট ওয়ার্ড, ঠিক আছে, স্মার্ট মেডিকেল ওয়ার্ড আর কি। হ্যাঁ, তো আমরা আজকে অ্যানালজেসিক ড্রাগ বা ব্যথানাশক ঔষধগুলো পড়ব। দেখেন, অ্যানালজেসিক ড্রাগের মধ্যে প্রথমে আছে হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল দেখেন, প্যারাসিটামল ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়। ট্যাবলেটকে সংক্ষেপে আমরা ট্যাব লিখে প্রকাশ করি। সিরাপ আকারে পাওয়া যায়, সাপোজিটরি আকারে পাওয়া যায়, ইনফিউশন বা স্যালাইন আকারে পাওয়া যায়। ইনজেকশন না, ওই ইনফিউশনটাকে ইনজেকশন বলা হচ্ছে। তবে ইনফিউশন বা স্যালাইন আকারে প্যারাসিটামল খুব কম ইউজ হয়। মূলত আমরা ট্যাবলেট বা সিরাপ বা সাপোজিটরি আকারে বেশি ইউজ করি। তো দেখেন, এই প্যারাসিটামলটা আমরা 500 মিলিগ্রাম ট্যাবলেট পাই, 665 মিলিগ্রাম ট্যাবলেট পাই, আবার 1000 মিলিগ্রামের ট্যাবলেটও কিন্তু আছে। আবার শিশুদের জন্য আমরা সিরাপ ইউজ করি 125 মিলিগ্রাম পার 5 ml, মানে 1 চামচে 125 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে। তারপরে সাপোজিটরি আছে 125, 250, এগুলো সব শিশুদের জন্য। আবার বড়দের জন্য 500 মিলিগ্রাম সাপোজিটরি আছে, পায়খানার রাস্তায় ব্যবহার করতে হয়। তারপরে ইনফিউশন আছে বা স্যালাইন, যেটা 1000 মিলিগ্রামের স্যালাইন। তো এটা কিন্তু মানে স্যালাইন হিসেবে ইউজ হয়, তবে কম। তারপরে পেডিয়াট্রিক ড্রপ আছে। এখানে একজন আমাকে একটু বারবার মনে প্রশ্ন করছেন, অনলাইন ক্লাস হবে বা অনলাইনে ফি কত? বাবা, বিষয়টা হচ্ছে কি যে আপনারা কাগজে কলমে অফলাইন স্টুডেন্ট হিসেবে ভর্তি থাকবেন, বাস্তবে ক্লাসগুলো অনলাইনে করবেন, থিওরি ক্লাস অনলাইনে, প্র্যাকটিক্যাল এবং বোর্ড ফাইনাল পরীক্ষাটা সরাসরি কলেজে এসে দিতে হবে, এই আর কি। সেক্ষেত্রে কেউ যদি মনে করেন যে স্যার কোর্সের শেষে 2 দিন না, আমি একটু কয়েকদিন বেশি থাকবো, আমি আরেকটু সময় নিতে চাই, সেটা যেভাবে আপনারা সুযোগ চান হবে। পাশাপাশি আমি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাবেক এক্সামিনার, নিজ এলাকায় একটা মেডিসিন বিজনেস করার জন্য যত অ্যাডিশনাল পরামর্শ, সাপোর্ট, বৈধ উপায়ে কিভাবে বিজনেস করবেন, কি অ্যাডিশনাল, কি আরো পেপারস লাগবে, সমস্ত ক্ষেত্রে সঠিক গাইডলাইন দিয়ে সহযোগিতা করবো, ইনশাল্লাহ কোথাও ঠেকবেন না। এই হচ্ছে কথা। তো অনলাইন অফলাইন যে মাধ্যমে ক্লাস করেন, কোর্স ফি একই আমাদের, 19,500 টাকাটা প্রতি মাসে 3,000 করে দিয়ে টাকাটা 6 থেকে 8 মাসে ধীরে ধীরে প্রদান করা যাবে। ভর্তির সময় প্রথম মাসের বেতন 3,000 দিয়ে এবং আপনাদের কাগজপত্রগুলো দিয়ে ভর্তি হবেন। তো আমি এগুলো পরে মেসেজ দিয়ে আপনাদের জানিয়ে দেবো গ্রুপে, সমস্যা নাই। তো এনিওয়ে, তো দেখেন, প্যারাসিটামল আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, দেখেন, প্যারাসিটামল আমরা হেডেক, মাথা ব্যথার জন্য দিতে পারছি। তারপরে টুথেক, দাঁত ব্যথার জন্য দিতে পারছি। আমরা বডি এক, শরীর যে ম্যাচ করে, শরীর চাবায়, সেই জন্য দিতে পারছি। ধরেন আজকে আপনার বাড়িতে একটা ফাংশন ছিল, খুব দৌড়ঝাঁপ করেছেন, খুব ছোটাছুটি করেছেন, দিনের শেষে শরীরটা ম্যাচ করছে, চাবাচ্ছে, ব্যথা করছে, আপনার ঘুম আসছে না। তো এই যে একটা কষ্ট, হয়তো প্রিয় মানুষটাকে বলছেন যে হয়তো একটু ফিজিওথেরাপি দিয়ে দেখ, একটু ম্যাসেজ ট্যাসেজ করে দেখ, সেও হয়তো ক্লান্ত। দেখেন, বিশ্বাস করেন, এই যে এই 500 মিলিগ্রাম, ব্যথার ধরন অনুযায়ী আর কি, ব্যথা কম হলে 500, বেশি হলে 665 বা 1000 মিলিগ্রাম ট্যাবলেট, জাস্ট সিম্পল একটা ট্যাবলেট খাবেন, সর্বোচ্চ 20 মিনিট, শরীর একবারে ঝরঝরা, কারো উপর আর ডিপেন্ড করা লাগলো না, ঠিক আছে। খুবই সুন্দর, প্রেগনেন্সিতে সেফ, শিশুদের জন্য সেফ, সবার জন্য সেফ, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন, আমরা হেডেক বা মাথা ব্যথার জন্য ব্যবহার করছি
টুথেক বা দাঁত ব্যথার জন্য। তারপরে দাঁত ব্যথা, মাথা ব্যথা, দাঁত ব্যথা যেটাই হোক, প্যারাসিটামল কিন্তু অনেক শক্তিশালী পেইন কিলার নয়। এটা হচ্ছে মাইল্ড টু মডারেট পেইন, মৃদু থেকে মাঝারি ধরনের ব্যথার জন্য এটা কাজ করবে। তো সবসময় কিন্তু আমাদের সিভিয়ার পেইন হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেরিফেরাল যে পেইনগুলো হয়, পেট ব্যথা বাদ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে বিভিন্ন রকম ব্যথা আছে, পেট ব্যথা বাদ দিয়ে শরীরের যে কোনো ব্যথায় প্যারাসিটামল কাজ করবে, ব্যথার ধরনটা যদি মৃদু থেকে মাঝারি ধরনের হয় সেক্ষেত্রে। তবে বেশি আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে বেশিরভাগ ব্যথাই কিন্তু মাইল্ড টু মডারেট, সিভিয়ার কিন্তু তুলনামূলক কম হয়। তারপরে দেখেন ফেভার, আমরা জ্বরের জন্য দিচ্ছি, জ্বরের জন্য কিন্তু একটা মহা ঔষধ হচ্ছে প্যারাসিটামল। তারপরে নেক এক, ঘাড় ব্যথার জন্য আমরা দিচ্ছি মাসেল এক বা মাসেল পেইন। ওই মাসেল এক আর বডি এক এগুলো একই জিনিস, শরীর ম্যাচ ম্যাচ করা, শরীরের মধ্যে চাবানো, মাংসপেশির মধ্যে চাবানো, সেগুলো আর কি। তারপরে হচ্ছে আপনার মাইগ্রেন, মাইগ্রেন MIGRAINE হবে, এখানে একটা ই মিস হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, মাইগ্রেনের পরে বিস্তারিত পড়বো, তখন দেখবেন। তো মাইগ্রেনটা হচ্ছে সিভিয়ার হেডেক, মারাত্মক মাথা ব্যথা। তবে মাইগ্রেনে সবসময় যে মারাত্মক ব্যথা হয় তা না, কখনো কখনো অল্প মাথা ব্যথা হতে পারে। তো কখনো কখনো অল্প মাথা ব্যথা হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের যদি মাইগ্রেনের মাথা ব্যথাটা অল্প হয়, কম হয়, সেক্ষেত্রে প্যারাসিটামলই চলবে। প্যারাসিটামল 1 গ্রাম যে প্যারাসিটামল সেটা ইউজ করলেই চলবে। আর যদি মনে করেন মাইগ্রেনের মাথা ব্যথাটা অনেক বেশি হচ্ছে, তখন আপনারা আদার্স আরও যে পেইন কিলারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আমি পরবর্তীতে দেখাবো আপনাদের। আমরা টাফনিল ইউজ করি, টলফেনামিক অ্যাসিড গ্রুপের ওষুধ ইউজ করি, অনেক ভালো কাজ করে। তো এনিওয়ে, দেখেন প্যারাসিটামল সেফ ইন প্রেগনেন্সি, এটা গর্ভাবস্থায় নিরাপদ। শুধু তাই না, সেফ ইন প্রেগনেন্সি এবং অল ক্যাটাগরিতে সেফ, শিশুদের জন্য সেফ, অ্যাডাল্ট পেশেন্টদের জন্য সেফ, জেরিয়াট্রিক পেশেন্ট যারা বৃদ্ধ পেশেন্ট তাদের জন্য সেফ, প্রেগনেন্সিতে সেফ, সবার জন্য সেফ। সো একটা বৃদ্ধকে বলেন, শিশুকে বলেন, যাকেই সেবা দেন না কেন আপনি, এটা কিন্তু সেফ মেডিসিন, আপনি ইউজ করতে পারবেন, প্রেগনেন্সিতেও ব্যবহার করা যাচ্ছে। দেখেন স্কোয়ার কোম্পানির এইস নামে পাওয়া যায়, বায়োফার্মার এসিটা নামে পাওয়া যাচ্ছে, তারপর বেক্সিমকো ফার্মার নাপা নামে পাওয়া যায়, এসকে ফার্মার টামেন নামে পাওয়া যাচ্ছে, ইনসেপ্টা ফার্মার রিসেট নামে পাওয়া যাচ্ছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। এগুলোর মাঝে স্কয়ারের এইস, তারপরে আপনার বেক্সিমকোর নাপা, এগুলো অনেক পরিচিত ব্র্যান্ড। তো আমার কথা বাবা যে যে কোনো একটা ব্র্যান্ড ইউজ করেন। এই যে বায়োফার্মার এসিটা, এটা কি বায়োফার্মা কিন্তু অনেক ভালো কোম্পানি। তো অনেক সময় ভালো কোয়ালিটির আনকমন প্রোডাক্ট দিয়েও প্রেসক্রিপশন করতে হয় মানুষকে একটু বেটার মোটিভেশনের জন্য। সেক্ষেত্রে আপনারা একটু আনকমন প্রোডাক্ট ইউজ করতে পারেন। আবার চাইলে কমন প্রোডাক্টগুলো, এই যে স্কয়ারের এইস, বেক্সিমকোর নাপাগুলো তা আছে। তো আমরা যদি বুঝি যে প্যারাসিটামলের ফাংশন কি বাবা, তাহলে যে কোনো কোম্পানির প্যারাসিটামল দিয়ে আমরা পেশেন্টকে কিন্তু মানে সহযোগিতা করতে পারবো। মজার কথা বলি বাবা, এই প্যারাসিটামলকে বলা হয় ওটিসি ড্রাগ, ওভার দ্য কাউন্টার ড্রাগ, অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো একজন পেশেন্ট বা প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান বা পল্লী চিকিৎসক সে কিন্তু যে কাউকে সাজেস্ট করতে পারে। 500 মিলিগ্রাম ট্যাবলেট হোক, 665 হোক বা 1000 মিলিগ্রাম ট্যাবলেট হোক, দিনে 3 বার, স্ট্যান্ডার্ড নিয়ম আর কি, দিনে 3 বার, সকাল দুপুর রাত 8 ঘন্টা পর পর এভাবে দেওয়া যাবে। তো নর্মালি কোনো সাইড ইফেক্ট নেই, সমস্যা নেই। কেউ যদি এখন প্রিয় মানুষের উপর রাগ করে একবারে 10 পাতা খেয়ে ফেলে, তাদের যদি তার কিডনি নষ্ট হয়, এটা কিন্তু ওষুধের দোষ না, সে তো ওটাকে বিষ হিসেবে খেয়েছে। তো নর্মালি এটা ভালো ওষুধ। জি বাবা, আপনার কি কথা বুঝতে পারছেন আমার? আচ্ছা, অনেক অনেক কথা বলবো, কিন্তু বেশি চাপ নিবেন না, কারণ জাস্ট খালি এই গ্রুপগুলো অল্প অল্প করে মনে থাকলেই হবে, অনেক মুখস্থ করা লাগবে না। মনোযোগ দিয়ে কথা শুনবেন, যেটুকু মনে থাকবে আলহামদুলিল্লাহ। কারণ পরবর্তীতে প্রতিটা রোগের যখন প্রেসক্রিপশন পড়াবো, কোন রোগের জন্য কোন মেডিসিনটা বেস্ট হবে, আমি কিন্তু সূত্রগুলো আলাদা আলাদাভাবে আপনাদেরকে দিয়ে দেবো, যে কোন রোগের কি প্রেসক্রিপশন, কোন রোগের কি প্রেসক্রিপশন। জাস্ট কাট কপি পেস্ট, বাস, কোনো টেনশন করার দরকার নাই, ঠিক আছে?
এই এমনিতে জাস্ট খালি বিভিন্ন মেডিসিনের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, যেন আপনি পেইন কিলারকে অ্যান্টিবায়োটিক না বলেন, অ্যান্টিবায়োটিককে ভিটামিন না বলেন। হ্যাঁ, কোনটা পেইন কিলার, কোনটা অ্যান্টিবায়োটিক, কোনটা অ্যান্টি আলসারিন বা গ্যাসের ওষুধ, কোনটা ভিটামিন, কোনটা ঘুমের ওষুধ, এগুলো একটু চিনতে হবে। মেডিসিন সম্পর্কে বেসিক ধারণা না থাকলে আপনারা নিজ এলাকায় যখন চেম্বার দিয়ে মানুষকে সেবা দিবেন, সেক্ষেত্রে মানে মেডিসিন না চিনলে সাজেশনটা বেটার দেওয়া যায় না। ইভেন আপনারা যারা যখন দেশের বাইরে যাবেন, এই মেডিসিনগুলোর জেনেরিক জানা থাকলে দেখা গেছে যে ওই দেশে নাপা পাবেন না, কিন্তু প্যারাসিটামল পাবেন। আপনার মাথায় যদি এটা থাকে যে প্যারাসিটামল মাথা ব্যথা মানে পেট ব্যথা বাদ দিয়ে মাথা ব্যথা, চোখ ব্যথা, নাক ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, যে কোনো ব্যথায় কাজ করবে, আপনি কিন্তু আপনার ওই মানে ওই কি বলা যায় যে ওই বৃদ্ধাশ্রম বা ওল্ড হোমের ওই বৃদ্ধ মানুষগুলোকে আপনি ওটিসি ড্রাগ আপনি কিন্তু যখন তখন কিন্তু যে কোনো ফার্মেসি থেকে নিয়ে এসে আপনার পেশেন্টকে সাজেস্ট করতে পারেন এবং তার কষ্ট আপনি কমিয়ে দিতে পারেন। যখন আপনার মেডিসিনের নলেজটা ভালো দেখবে আপনার অথরিটি, ডেফিনেটলি তারা কিন্তু আপনাকে নিয়ে পজিটিভ থিঙ্কিং করবে, এটাই স্বাভাবিক। আর অ্যাজ এ কেয়ার গিভার যদি মনে করেন যে না আমার খালি একটা মেডিসিন শেখার দরকার নাই, খালি সার্টিফিকেট হলেই হলো, তাহলে বাবা বিষয়টা হয়েছে কি, ওই যে কেয়ার গিভিং মানে কেয়ার গিভিং সেন্টার যেগুলো আছে উন্নত রাষ্ট্রগুলোতে, ওই দেখবেন যে বৃদ্ধ রোগীকে ঔষধ খাওয়ানো, ডাইপার চেঞ্জ করে এগুলো সবাই করতে পারবে। কিন্তু এই যে টুকটাক ছোটখাটো সমস্যায় ফার্স্ট এইডটা যদি আপনার ভালো জানা থাকে, তাহলে কিন্তু আল্লাহর রহমতে 100 জনের মধ্যে একজন হতে পারবেন, 1000 জনের মধ্যে একজন হতে পারবেন। তখন এই লাইফটাকে একটু স্পেশালি আপনি অনুভব করবেন যে না আপনি সবার থেকে একটু স্পেশাল। এটাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা বাবা, কিছু না হলেও তো নিজের পরিবারের উপকার হবে, ছোটখাটো সমস্যা আপনারা একটা বেটার ফার্স্ট এইড দিতে পারবেন, এটাই তো বড় ব্যাপার। তো এনিওয়ে দেখেন, আইবুপ্রোফেন আইবুপ্রোফেন মনে করেন প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন একই পরিবারের সদস্য। আমি সহজ করে বলি যে ধরেন একই মায়ের দুইটা সন্তান, প্যারাসিটামল আর আইবুপ্রোফেন। বাবা, প্যারাসিটামল যে কাজগুলো করে আইবুপ্রোফেনও সেই কাজ করে, তবে এখানে একটা মজার বিষয় আছে বাবা। এই আইবুপ্রোফেনটা এটা কিন্তু ব্যথার জন্য প্যারাসিটামলের থেকে বেশি শক্তিশালী, কিন্তু জ্বরের জন্য হালকা। প্যারাসিটামল জ্বরের জন্য অনেক শক্তিশালী, ব্যথার জন্য হালকা বা মাঝারি শক্তির। আর আইবুপ্রোফেন ব্যথার জন্য প্যারাসিটামলের থেকে একটু বেশি শক্তিশালী, জ্বরের জন্য হালকা। দেখেন এই আইবুপ্রোফেনটা আর 200 মিলিগ্রামের ট্যাবলেট আছে, 400 মিলিগ্রামের ট্যাবলেট আছে, আবার ক্যাপসুল আছে 300 মিলিগ্রাম, 600 মিলিগ্রাম। শিশুদের জন্য সিরাপ আছে 100 মিলিগ্রাম পার 5 ml এর। তো মজার কথা বাবা, শিশুরা যে খেলাধুলা করে, পড়ে যায়, আঘাত পায়, শিশুদের জন্য কিন্তু হয় প্যারাসিটামল না হয় আইবুপ্রোফেন, এই দুইটার মধ্যেই পেইন কিলার আমরা দিই। অন্য পেইন কিলারগুলো কিন্তু শিশুদের জন্য নিরাপদ নয়। তো শিশুরা একটু ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে, ব্যথাটা একটু বেশি, প্যারাসিটামল দিয়ে সারছে না, তখন কিন্তু আমরা এই আইবুপ্রোফেন সিরাপ শিশুদেরকে দিয়ে সহযোগিতা করি। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে এই আইবুপ্রোফেন সিরাপটা শিশুদের জন্য নিরাপদ এবং মোটামুটি তাদের ছোটখাটো পেইন যেরকম দেখেন, এই যে আমি বলছি এই যে মাইল্ড টু মডারেট ট্রমাটিক পেইন অফ এ চাইল্ড, শিশুদের মৃদু থেকে মাঝারি ধরনের যে কোনো আঘাতজনিত ব্যথা, ট্রমাটিক পেইন মানে আঘাতজনিত ব্যথা অফ এ চাইল্ড, একটা শিশুর মৃদু থেকে মাঝারি ধরনের আঘাতজনিত যে কোনো ব্যথায় আমরা কিন্তু এটা আমরা ইউজ করি। এছাড়াও দেখেন এই যে আমাদের বৃদ্ধ মা বাবাদের জয়েন্টে জয়েন্টে যে ব্যথা হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমি বলছি ডোজগুলো পরে বলছি, একটু মনোযোগ দিয়ে কথা শোনেন। যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে অস্টিও আর্থ্রাইটিস। বাবা, রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে হচ্ছে কি আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইডগুলো গ্রিজে, আমাদের শরীরের প্রতিটা জয়েন্টে গ্রিজের মতো পিচ্ছিল্য তরল পদার্থ থাকে, যেটা আমাদের শরীরের জয়েন্টগুলোকে মুভমেন্ট করতে সহযোগিতা করে। এখন ওই সাইনোভিয়াল ফ্লুইডগুলো, গ্রিজের মতো পিচ্ছিল তরল পদার্থগুলো অজানা কোনো কারণে হার্ড হয়ে যেয়ে, শুকে যেয়ে, সেন্সিটিভ হয়ে যেয়ে আমাদের ওঠা বসা করতে যখন সমস্যা হয়, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটাকে অটো ইমিউন ডিজিজও বলা হয়। কেন হয় আমরা জানি না, নিজের অজানা নিজে মানে কি বলা যায় যে এমনি এমনি শরীরে এই প্রবলেমটা অনেকের হয়ে যায়। তো বয়স 40 বা 50-এর পর এই প্রবলেমটা আসে। আমার মার আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার মানে এই জয়েন্টে জয়েন্টে ব্যথা, ওঠা বসা করতে কষ্ট হয়। আবার তো অস্টিও আর্থ্রাইটিস যাদের হয় সেটা আবার একটু ভিন্ন।
রিউমাটয়েড আর্থ্রাইটিসেও জয়েন্ট পেন হয়, অস্টিও আর্থ্রাইটিসেও জয়েন্ট পেন হয়, দুটোই জয়েন্ট পেন, কিন্তু পার্থক্য আলাদা। অস্টিও আর্থ্রাইটিসে যেটা হয় বাবা, জয়েন্টের হাড়গুলো ক্ষয় লেগে যায়, বিশেষ করে নি জয়েন্টগুলো, হাঁটুর জয়েন্টের হাড়গুলো দীর্ঘদিন হাঁটাচলা করতে করতে ক্যালসিয়ামের অভাবে হাঁটুর মানে জয়েন্টগুলো বা শরীরের বিভিন্ন জয়েন্টের হাড়গুলো ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হয়ে রুগী যখন হাঁটে, ওই হাঁটুর মধ্যে ঘস ঘস খটখট শব্দ হয়, ওঠা বসা করতে কষ্ট হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এখানেও জয়েন্ট পেইন হচ্ছে, অস্টিও আর্থ্রাইটিসেও জয়েন্ট পেইন হচ্ছে, দুটোই কিন্তু জয়েন্ট পেইন, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কারণটা আলাদা। রিউমাটয়েড আর্থ্রাইটিসে জয়েন্টের গ্রিজের মতো পিচ্ছিল পদার্থগুলো শুকে যে হার্ড হয়ে যে ওঠা বসা করতে ব্যথা হচ্ছে, আর অস্টিও আর্থ্রাইটিসে দুইটা হাড়ের জয়েন্ট ক্ষয় লেগে জয়েন্ট পেইন হচ্ছে। ঠিক আছে, মজার কথা, চিকিৎসা মোটামুটি একই। এই ঠিক আছে। তো যাই হোক, এরপরে দেখেন ফেভার, জ্বরের জন্য আমরা দিই, তবে জ্বরের জন্য এটা খুব বেশি বেটার না, প্যারাসিটামলই বেটার হবে। ব্যথার জন্য প্যারাসিটামল থেকে এটা বেটার হবে। আচ্ছা, তো ডিসমেনোরিয়া আমাদের মেয়েদের বা মায়েদের যখন প্রতি মাসে 28 দিন বা 30 দিন পর পর যে মাসিকটা হয়, মেয়েদের মাসিকের সময় তলপেটে কিন্তু ব্যথা হয়। তো তো এই সেই ব্যথার জন্য এটা মোটামুটি ভালো কাজ করে, তবে মডারেট টাইপ অফ পেইন হলে কাজ করবে, সিভিয়ার পেইন হলে আরো শক্তিশালী ওষুধে যেতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ব্যথাগুলো মাইল্ড বা মডারেট হয়। তো মডারেট বা মাঝারি ধরনের ব্যথা হলে এই ইনশাল্লাহ পিরিয়ডের যে ব্যথাটা, তখন কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু ইনশাল্লাহ কাজ চালাতে পারবো। এরপরে দেখেন ডেন্টাল পেইন, দাঁত ব্যথার জন্য এটা কাজ করে। তারপরে একটু আগে বলেছি মাইল্ড টু মডারেট ট্রমাটিক পেইন অফ এ চাইল্ড, মৃদু থেকে মাঝারি ধরনের আঘাতজনিত ব্যথা একটা শিশুর। তো বিভিন্ন কারণে কিন্তু দিচ্ছি বাবা, পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে, কোন রোগ সম্পর্কে কি কথা বলছি সমস্ত কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। অনেকে বলতে পারেন স্যার ইংলিশে দেওয়া আছে, একটু বাংলা। বাবা, মেডিসিনের নামগুলো, রোগের নামগুলো যদি বাংলা হয়ে যায়, তাহলে আপনারা চিকিৎসা পেশাজীবী হিসেবে আপনাদের মান নষ্ট হয়ে যাবে। সো এগুলো কিন্তু গ্রামাটিক্যাল কোনো ইংলিশ না, এগুলো একটু চেষ্টা করলে মনে থাকবে, কঠিন কিছু না। আর প্রতিটা রোগ সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত পড়বো, বাংলায় হ্যান্ড নোট পাবেন। প্রতিটা রোগ সম্পর্কে যে সংক্ষিপ্ত ধারণাগুলো দিচ্ছি, এগুলো তো রেকর্ড হচ্ছে। পরবর্তীতে চাইলে আপনারা মানে আপনারা এই নোটগুলো দেখে দেখে নিজেরা একটা হ্যান্ড নোট তৈরি করতে পারেন, বা এগুলো প্রিন্ট করে নেওয়ার সময় নিয়ে আমি কোন রোগের ক্ষেত্রে কি মেসেজ দিলাম সেটা সংক্ষেপে ওখানে নোট ডাউন করতে পারেন। ঠিক আছে, নিজেরা একটু অল্প অল্প হোমওয়ার্ক করলে হবে কি বাবা, আমার কষ্টটা বৃথা যাবে না। না হলে হবে কি, সব কিছু রেডিমেড হয়ে গেলে যেটা হয় যে তখন মানে যে ঠিক আছে আসেই তো সব, পরে পরে নেব, সেই পড়াটা কিন্তু আর হয়ে ওঠে না। তো এনিওয়ে, একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাবা, এই বেসিক মেডিকেল নলেজগুলো এতটা নিখুঁতভাবে আপনাদের ব্রেনে ইনজেক্ট করব ইনশাল্লাহ আমরা, আল্লাহর রহমতে পরিবারের যে কোনো মানুষের বিপদে আপনারা ঢাল হয়ে থাকতে পারবেন। বাবা, এই সাপোর্টটা যদি নিজের পরিবারকে দিতে পারেন, তাহলে এই প্রোগ্রামটা সফল হবে আপনার জীবনে। কারণ ছোটোখাটো সমস্যায় হুটহাট করে আর হসপিটাল আপনাকে দৌড়াতে হবে না প্রিয় মানুষগুলোকে নিয়ে। কথা দিলাম, আমাদেরকে উপর আস্থা রাখে থাকেন, ইনশাল্লাহ তার রেজাল্ট পেয়ে যাবেন। গত যে কয়টা ফ্রি ক্লাস নিয়েছি, যারা ফ্রি ক্লাসে ছিলেন তারা ওই ফ্রি ক্লাসের প্রেসক্রিপশন স্ট্র্যাটেজিগুলো ফলো করে দেখেন, তাতেও দেখবেন অনেক বেটার রেজাল্ট পাবেন আপনারা। মেইন ক্লাসে তো আরো অনেক কিছু শেখাবো ইনশাল্লাহ। তো এনিওয়ে, তো ওকে, তাহলে কি হচ্ছে দেখেন, আইবুপ্রোফেনটা নট সেফ ইন প্রেগনেন্সি, এটা গর্ভাবস্থায় নিরাপদ নয়। অর্থাৎ প্রেগনেন্সিতে আমরা শুধু প্যারাসিটামলটাই ব্যবহার করব শরীরের বিভিন্ন ব্যথায়, অন্য কোনো পেইন কিলারগুলো কিন্তু নর্মালি দেওয়া যায় না। তারপরে এক্সাম্পল ব্র্যান্ড, কিছু কিছু মানে ব্র্যান্ডের আমরা এক্সাম্পল দেখি, যেমন দেখেন ইসিআই কোম্পানির ফ্লামেক্স, এটা কিন্তু অনেক পরিচিত একটা ব্র্যান্ড, ইসিআই ফ্লামেক্স অনেক পরিচিত। তারপরে স্যানোফি অ্যাভেন্টিস কোম্পানির ইনফ্লাম নামে পাওয়া যায়, বর্তমানে স্যানোফি কোম্পানি বাংলাদেশে নেই, এটা সাইনোভিয়া নাম হয়ে গেছে, বেক্সিমকোর পার্ট হয়ে গেছে, তো ইনফ্লাম নামে পাওয়া যায় বাজারে। একমির হচ্ছে প্রোফেন নামে পাওয়া যাচ্ছে, ইনসেপ্টা কোম্পানির ইন্টাফ্লাম নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। এগুলোর মাঝে এসিআই এর ফ্লামেক্স, তারপরে স্যানোফি বা সাইনোভিয়ার ইনফ্লাম, এগুলো কিন্তু অনেক পরিচিত ব্র্যান্ড, অনেক পরিচিত ব্র্যান্ড, কাজও ভালো করে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরো আলোচনাটাকে যদি সংক্ষেপে নিয়ে আসি, যে এই যে আমরা আইবুপ্রোফেনটা পড়ছি, এটা ডোজটা কি হবে দেখেন।
ডোজটা, হ্যাঁ। তো নর্মালি আমরা এই যে বয়স্ক মা বাবাদের জয়েন্ট পেইনের জন্য আমরা এই যে 300 মিলিগ্রামের ক্যাপসুলটা বেশি ইউজ করি, 300 মিলিগ্রাম ক্যাপসুল, সকালে একটা রাতে একটা, 7 দিন, 14 দিন, 21 দিন, এরকম। এর বেশি দেওয়া হয় না, ভরা পেটে খাবে। আর আবার ট্যাবলেট 200 মিলিগ্রামটা ইউজ করা যাবে ব্যথা যদি হালকা হয়, একটু বেশি হলে আমরা 300টা দেবো। তাহলে এই যে ব্যাক পেইন, কোমরের ব্যথা বা মেরুদণ্ডের ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য ভালো কাজ করবে। ব্যথা কম হলে 200, একটু বেশি হলে 300 দেবো, বেটার হবে। আর এই যে 400 বা 600, এগুলো আমরা পিরিয়ডের যে ব্যথা, পিরিয়ড হওয়ার সময় মেয়েদের যে ব্যথাগুলো হয়, ওগুলো কিন্তু লং টাইম নাই, 2-4 দিন পিরিয়ড হয় তখন থাকে। অতিরিক্ত ব্যথা হলে 400 বা 600 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার, প্রয়োজনে দুবার খেতে পারবে। ডেন্টাল পেইনও একই নিয়ম, ব্যথার ধরন অনুযায়ী 400 বা 600 দিনে একবার বা প্রয়োজনে দুবার খেতে পারবে। তবে প্যারাসিটামলের সঙ্গে কিন্তু কোনো গ্যাসের ওষুধ লাগে না, বাট এটার সঙ্গে কিন্তু অবশ্যই কোনো না কোনো অ্যান্টি আলসারিন বা গ্যাসের ওষুধ খেতে হবে। আমি সেগুলো পরবর্তীতে আপনাদের পড়াবো, আপনারা দেখবেন। তাহলে আমি আবারও বলছি যে এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, বয়স্ক মা বাবাদের যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, এগুলো দীর্ঘমেয়াদী পেইন। এখানে ওষুধও দীর্ঘদিন দিতে হয়, 7 দিন, 14 দিন, 21 দিন, এরকম 2-3 সপ্তাহ ধরে ওষুধ দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা 300 মিলিগ্রামের ক্যাপসুলটাকে প্রিফার করব দিনে দুবার, 7 দিন, 14 দিন, 21 দিন, এরকম। আর ব্যথা কম হলে 200 মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবার, ওই রকম 7 দিন, 14 দিন, 21 দিন। আর এই যে 400 বা 600 গুলো, এগুলো দিনে 1 থেকে 2বার, ওই যে দাঁত ব্যথা বা পিরিয়ডের ব্যথার জন্য, ব্যথা হলে দেবো, না হলে দেবো না। এগুলো লং টাইমের কোর্স করার কোনো প্রয়োজন নেই। আবার যদি আমরা সাসপেনশন ইউজ করি বা সিরাপ ইউজ করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাসপেনশন বা সিরাপগুলো এগুলো শিশুদের জন্য। আমরা দেখা যাচ্ছে শিশুরা মানে শিশুরাও কিন্তু দিনে সর্বোচ্চ দুবার এগুলো শিশুদেরকে আমরা দেব। খেলতে যে হয়তো আঘাত পেলো, ব্যথা পেয়েছে, নর্মালি ধরেন কি বলা যায়, যে সকল শিশুদের বয়স ওই যে 2 বছরের নিচে, আমরা হয়তো হাফ চামচ করে দিনে দুবার দিচ্ছি। 2 বছরের উপরে হলে 1 চামচ করে দিনে দুবার। এভাবে 5 বছরের উপরে হলে আমরা হয়তো 1.5 চামচ করে দিনে দুবার। এভাবে করে আস্তে আস্তে আমরা ডোজ বাড়াবো। শিশুদের বডি ওয়েট অনুযায়ী ডোজ ক্যালকুলেট করতে হয়, এগুলো শেষে শেখাবো, সমস্যা নেই। তো যাই হোক, এগুলো সেফ মেডিসিন, সমস্যা নেই, শিশুদেরকে আমরা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে আমরা একটা মেডিসিন একজন মানুষের শরীরে কিভাবে কাজ করে সেটা জানলাম, কোথায় থেকে কোথায় যায় সেটা জেনেছি। আমরা অ্যানালজেসিক ড্রাগ পড়ছিলাম, প্যারাসিটামল সম্পর্কে জানলাম, তারপরে আইবুপ্রোফেন সম্পর্কে জানলাম। আর একটা গুরুত্বপূর্ণ ড্রাগ যেটা দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব, দ্যাট ইজ অ্যাসপিরিন। অ্যাসপিরিন নিয়ে কথা বলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করে আবার আগামী দিন ইনশাল্লাহ ক্লাস হবে। তো বাবা আপনারা আছেন তো না? কথা কি বোঝা যাচ্ছে? অসংখ্য ধন্যবাদ। সবার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো বাবা, যে এতক্ষণ যে ওষুধগুলো পড়েছি সেগুলো যদি ভুলেও যান, কিন্তু এই ওষুধটা ভুলে যেন না। এটা ওষুধের দাম 1 টাকা বা 2 টাকা পিস, কিন্তু এটা মানুষের জীবন বাঁচানোর ওষুধ। জীবন আল্লাহ বাঁচাবেন, মহান সৃষ্টিকর্তা বাঁচাবেন, কিন্তু এই হিল্লাটা লাগে। হ্যাঁ, দেখেন, তাহলে জেনেরিকটা আপনারা একটু খেয়াল করেন, নাম হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন, দেখেন, অ্যাসপিরিন খুব শক্তিশালী একটা ব্যথার ঔষধ। যেমন ধরেন একজন মানুষের হেডেক বা মাথা ব্যথা, টুথেক বা দাঁত ব্যথা, বডি এক বা মাসেল এক, এই যে শরীর চাবায় ম্যাচ ম্যাচ করে সে ব্যথা, ফেভার, জ্বরের জন্য কাজ করছে, আর্থ্রাইটিস, এই যে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে কোনো জয়েন্ট পেনে কাজ করে, ডিসমেনোরিয়া, মেয়েদের পিরিয়ডের সময় যে তলপেটে ব্যথা হয় সেজন্য কাজ করে। অ্যাসপিরিন কিন্তু জ্বর বা ব্যথার জন্য একটা ভালো ওষুধ ছিল। তো কিন্তু অ্যাসপিরিনকে যদি আমরা জ্বর বা ব্যথার জন্য ইউজ করি, তাহলে মূলত এই 300 মিলিগ্রাম ট্যাবলেটটা ইউজ করতে হয় দিনে দুবার, 7 দিন, এরকম। কিন্তু মেডিকেল সায়েন্টিস্ট যারা আছে তারা গবেষণা করে দেখলো যে এই অ্যাসপিরিন, এই আমরা যদি ব্যথার জন্য 300 মিলিগ্রাম ট্যাবলেট আমরা দিনে একবার হোক, দুবার হোক, 5-7 দিন খাওয়াই, দেখা যাচ্ছে এটা হাইলি অ্যাসিডিক। এটার কারণে পেশেন্টের পাকস্থলীতে আলসার হয়ে যায়। তো আলসার, আপনার শরীরের যে এই সাধারণ বাত ব্যথা, তার থেকে আলসার আরো বেশি খারাপ, আরো বেশি খারাপ, আলসার রোগটা আরো খারাপ। সো অ্যাসপিরিনটাকে কিন্তু একটা সময় ছিল ছোটবেলায়, মানে অ্যাসপিরিনটাকে আমরা প্রচুর আমি ইউজ করতে দেখেছি পেইন কিলার হিসেবে।
কিন্তু এখন কিন্তু অ্যাসপিরিন পেইন কিলার হিসেবে আর ইউজ হয় না। বাট একটি মাত্র ক্ষেত্রে অ্যাসপিরিন প্রতিটা দিন ইউজ হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যান্টিপ্লাটেলেট হিসেবে ইউজ হচ্ছে অ্যাসপিরিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যান্টিপ্লাটেলেট ড্রাগ বলতে আমরা বুঝি সেই ড্রাগগুলো বা সেই ওষুধগুলো যারা আমাদের রক্তের প্লাটেলেটকে, অনুচক্রিকাকে জমাট বাঁধতে বাধা দেয়, অনুচক্রিকার কার্যক্রমকে বাধা প্রদান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শরীরে 3 ধরনের রক্তকণিকা আছে, রেড ব্লাড সেল বা আরবিসি, তারপরে তারপরে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি, যেটাকে বলি শ্বেত রক্তকণিকা আর কি, আরেকটা হচ্ছে প্লাটেলেট। প্লাটেলেটকে বাংলায় বলা হয় অনুচক্রিকা। এই প্লাটেলেটের কাজ হচ্ছে কি বাবা জানেন? আমাদের কোথাও কেটে গেল, কেটে যেয়ে কিন্তু একটু পর কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কেন? এই রক্ত পড়া বন্ধের কাজটা কিন্তু প্লাটেলেট করে, খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আমাদের আল্লাহ না করুক একটা অপারেশন লাগলো, পেট কাটা হয়েছে, পেটে অপারেশন হলো, আমাদের কিন্তু মানে কিছুক্ষণ পর অপারেশন শেষ হলো, আমাদের কিন্তু রক্তপাত কিন্তু বন্ধ হয়ে যায়, এতে কিন্তু আমরা বেঁচে যাই। আর যদি পেট কাটার পর রক্ত পড়ছে, রক্ত বন্ধ হচ্ছে না, তাহলে কিন্তু মরে যাব। তো এই যে শরীরের রক্ত জমাট বাঁধার কাজ, ব্লিডিংকে বন্ধ করার কাজগুলো কিন্তু এই প্লাটেলেট করে, প্লাটেলেট নামক অনুচক্রিকা করে। পাশাপাশি এই রক্তের প্লাটেলেট কণিকা আমাদের শরীরে ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলে সেটাকেও ধ্বংস করে শরীর থেকে বের করে দেওয়ার কাজটা করে, খুব গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু কখনো কখনো এই প্লাটেলেটের কাজ আমাদের কারো কারোর জন্য বিপদ হয়ে যায়। যেমন ধরেন যারা হার্টের রোগী আছে, যাদের হার্ট একটু দুর্বল, দেখা গেছে যে কি হয়েছে, তাদের হার্টের সূক্ষ্ম একটা রক্তনালীর মাঝে রক্ত বা ব্লাড দলা পেকে ক্লট হয়ে ব্লক হয়ে গেছে। ওই যে রক্ত জমাট বেঁধে কোথাও কোনো ব্লক হয়ে গেলে তখন কি হবে? হার্টের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কিন্তু রক্ত যেতে পারবে না, ব্লাড যেতে পারবে না। যখন অপর পাশে ব্লাড যাবে না, ব্লাডের সঙ্গে অক্সিজেনও যেতে পারবে না। এতে কি হবে? যে পাশে ব্লাড অক্সিজেন পৌঁছাতে পারবে না, ওই পাশের সেলগুলো ড্যামেজ হতে থাকবে এবং হার্টের কিন্তু পাম্পিং রেট কমে যাবে, হার্ট কাজ করা বন্ধ করবে। হার্ট যদি কাজ একবারে বন্ধ করে দেয় তাহলে তো মরেই গেলাম, একবারে স্বর্গে চলে যাব। ঠিক আছে? এই যে মানে শরীরের আমাদের হার্টের মধ্যে কোথাও কোনো রক্ত জমাট বেঁধে ব্লক হয়ে যদি মানে হার্টের অ্যাক্টিভিটি কমে যায়, সেটাকে বলছি আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। এটাই হচ্ছে হার্ট অ্যাটাক। হ্যাঁ, তো এই হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়ানোর জন্য আমরা কিন্তু এই অ্যাসপিরিন ব্যবহার করি। অ্যাসপিরিন কি করে? অ্যাসপিরিনের অ্যান্টিপ্লাটেলেট ইফেক্ট আছে। প্লাটেলেটের কাজ কি বাবা? রক্তকে জমাট বাঁধতে হেল্প করে, মানে প্লাটেলেটের কাজ হচ্ছে জোড়া লাগানো, জমাট বাঁধতে হেল্প করা। ঠিক আছে, এই আর কি। আর অ্যাসপিরিন মনে করেন ডিভোর্স লয়ারের কাজ করে। ডিভোর্স লয়ার বোঝেন তো, যারা জোড়া ভাঙিয়ে দেয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্লাটেলেট মনে করেন ঘটক, জোড়া লাগায়। আর অ্যাসপিরিন হচ্ছে মনে করেন ডিভোর্স লয়ার, জোড়া ভেঙে দেয়। হ্যাঁ, যেন মনে থাকে এভাবে বললাম, অন্যভাবে নেবেন না আমার কথাকে। তো অ্যাসপিরিন আমরা হার্টের রোগীদেরকে দেই। অ্যাসপিরিন খাওয়ার পর অ্যাসপিরিন রক্তে মিশে যেয়ে রক্তকে, আমাদের ব্লাডকে লিকুইড থাকতে সহযোগিতা করে, রক্তকে জমাট বাঁধতে বাধা প্রদান করে। সো যাদের হার্ট দুর্বল, হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, তাদের কিন্তু মানে এই যে হার্টের মধ্যে কোথাও রক্ত জমাট বেঁধে ব্লক হওয়ার চান্স থাকে না। সো হার্টের রোগীরা ভালো থাকে। সো অ্যাসপিরিনকে কিন্তু আমরা হার্টের ওষুধ হিসেবে ব্যবহার করছি। মূলত কিন্তু এটা একটা পেইন কিলার, ব্যথার ঔষধ। কিন্তু আমরা অ্যাসপিরিনকে যে এই যে হার্টের ওষুধ হিসেবে ব্যবহার করছি, এখানে কিন্তু আমরা খুব সামান্য ডোজ ইউজ করি, 75 মিলিগ্রাম ট্যাবলেট ইউজ করি, খুবই লো ডোজ এটা। ঠিক আছে? এবং এই ডোজটা তেমন অ্যাসিডিটি করে না, পাকস্থলীরও তেমন ক্ষতি করে না। কিন্তু এই লো ডোজে পেশেন্ট অ্যাসপিরিনটা, যারা হার্টের রোগী তাদেরকে রেগুলার দেওয়া হয়, খেলে দেখা যাচ্ছে তার ব্লাডগুলো লিকুইড থাকে, সচল থাকে, হার্টের মধ্যে ব্লক হওয়ার চান্স কমে যায় এবং রোগী দীর্ঘদিন ভালো থাকে। সো হার্ট অ্যাটাকের পেশেন্টদেরকে বা যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, তাদেরকে কিন্তু অ্যাসপিরিন দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। তো নর্মালি দিনে একটা বা সর্বোচ্চ দুটো ইউজ করা হয়। এভাবে চলবে মানে লং টাইম রোগী খায়। কিন্তু আরেকটু 2 মিনিট নিয়ে শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসপিরিন কিন্তু নট সেফ ইন প্রেগনেন্সি, আমরা প্রেগনেন্সিতে ব্যবহার করি না। আর হচ্ছে এক্সাম্পল ব্র্যান্ডগুলো আপনারা একটু দেখেন,
দেখেন একমির ইকোস্পিরিন নামে পাওয়া যায়, অপসোনিন কোম্পানির সলরিন নামে পাওয়া যাচ্ছে, তারপরে অ্যারিস্টোফার্মার অ্যাসপিন নামে পাওয়া যায়। এগুলোর মাঝে আপনারা জানেন একমির ইকোস্পিরিন অনেক পরিচিত ব্র্যান্ড। মানুষ অ্যাসপিরিন বোঝে না, ইকোস্পিরিন বোঝে। কিন্তু ইকোস্পিরিন তো একটা বাণিজ্যিক নাম, জেনেরিক নেম, মূল উপাদান হচ্ছে অ্যাসপিরিন, এটা কিন্তু অনেকে বোঝে না। এই ব্র্যান্ডটাই জেনেরিকের মতো হয়ে গেছে। হ্যাঁ, তো অত্যন্ত কার্যকরী, খুব কম দাম। দেখেন 1 টাকা 2 টাকার পেইন কিলার, যেটা কিনা মানুষের হার্টের ওষুধ হিসেবে কাজ করছে, বিপদের সময় কাজে লাগে। এটাও কিন্তু ওটিসি ড্রাগ। ওই যে আপনাদের কার্ডিয়াক পেইন পড়ানোর সময় আমি কিন্তু অ্যাসপিরিন নিয়ে একটু কথা বলেছিলাম আপনাদের ফ্রি ক্লাসে, কার্ডিয়াক পেইন, হার্টের ব্যথা বা হার্ট অ্যাটাকের ব্যথা পড়ানোর সময়। যারা নতুন আছেন ওই ক্লাসটা একটু দেখবেন। আমরা বিগত 1-1.5 মাসে যে ক্লাসগুলো নিয়েছি সবই ফ্রি ক্লাস। এই যে কেবল মেইন বেসিক ক্লাস শুরু হলে একটানা আরো 6 থেকে 8 মাস ক্লাস চলবে ইনশাল্লাহ। তো আগের ফ্রি ক্লাসগুলো কিন্তু সবগুলো ফেসবুক গ্রুপে দেওয়া আছে, আপনারা পাবেন। আপনারা চাইলে ভবিষ্যতে ওগুলো আবার রিপিট করব না, অবশ্যই রিপিট হবে ইনশাল্লাহ, এই আর কি। তো ওকে, অ্যাসপিরিন কিন্তু প্রেগনেন্সিতে নিরাপদ নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 ধরনের অ্যানালজেসিক ড্রাগ পড়লাম, প্যারাসিটামল, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, যেগুলোর মাঝে শুধুমাত্র প্রেগনেন্সিতে সেফ কিন্তু পেয়েছি প্যারাসিটামল, বাকি এগুলো কিন্তু মানে প্রেগনেন্সিতে নিরাপদ নয়, এই আর কি। তবে ইদানিং আমি অ্যাজ এ পাবলিক হেলথ স্পেশালিস্ট বিভিন্ন বন্ধু ডক্টর যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে জানতে পারছি বা দেখছি অনেকে কিন্তু অ্যাসপিরিন এই লো ডোজে 75 মিলিগ্রাম ট্যাবলেটটা প্রেগনেন্সিতে যদি কার্ডিয়াক প্রবলেম থাকে প্রেগনেন্ট লেডির, সেক্ষেত্রে দিচ্ছেন আল্লাহর নাম নিয়ে, কোনো সমস্যা হচ্ছে না। বাস্তবে দেখা গেছে না, কোনো সমস্যা হয় না। কারণ মায়ের যদি হার্টের প্রবলেম থাকে এক্ষেত্রে বড় বিপদ হতে পারে, যে কারণে অনেক চিকিৎসকরা কিন্তু দিচ্ছেন, কিন্তু 75 মিলিগ্রাম ডোজ মানে পেটের বেবির তেমন কোনো প্রবলেম করে না। এমনি কাগজে কলমে অনিরাপদ, কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা টুকটাক দিচ্ছেন। তো আপনারা কখনো যদি প্রেগনেন্ট লেডির প্রেসক্রিপশনে ইকোস্পিরিন বা অ্যাসপিরিন দেখেন, অবাক হবেন না। লো ডোজে প্রেগনেন্সিতে যদি চিকিৎসকরা মনে করে যে মায়ের হার্টের সমস্যা আছে বা ঝুঁকি আছে, সেক্ষেত্রে কিন্তু দিতে পারে, আল্লাহ ভরসা সমস্যা হয় না। তবে কাগজে কলমে লেখা আছে যে অনিরাপদ, এই হচ্ছে কথা। তো আপনারা অনিরাপদ হিসেবে জানবেন, আপনারা ইউজ করবেন না, কারণ বিশেষজ্ঞ চিকিৎসক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ ধৈর্য নিয়ে ক্লাস করলেন। ওকে, আমি রেকর্ডিংটা ক্লোজ করি।